নমস্কার। প্রতি শনিবারের রাত ৯টার বোবা কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথার গল্প শুনে ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। শুনছেন এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প, বোবা কথার ২১তম নিবেদন, জীবন ঘড়ি। কলমে অঙ্কনজ্যোতি চক্রবর্তী, আবহ সঙ্গীতে সৌনক ভট্টাচার্য, একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। স্নিগ্ধ ছায়া। উত্তর কলকাতার একটি প্রাচীন ঐতিহ্যবাহী বৃদ্ধাশ্রম। দোতলার দক্ষিণের বারান্দায় সময় যেন থমকে দাঁড়িয়ে যায়। বারান্দার একটি নির্দিষ্ট কোণে প্রতিদিন সকাল বিকাল একটি ইজি চেয়ারে বসতেন সত্তরোর্ধ্ব অতীন্দ্রবাবু। তার কোলে উপুড় করা থাকে একটা পুরাতন বাঁধানো লাল ডায়েরি আর তার শখের একটা রেমন্ড ঘড়ি, যা বহু বছর আগে বন্ধ হয়ে গেলেও তা তিনি ফেলে দেননি। দীর্ঘদিনের বড্ড মায়া পড়ে গেছে ঘড়িটার ওপর। এককালে এই অতীন্দ্রবাবুই ছিলেন শহরের এক নামকরা ঘড়ি প্রস্তুতকারী। টিকটিক শব্দ করা ঘড়ির কাঁটার সাথে তার সখ্য ছিল জীবনভর। তিনি বিশ্বাস করতেন, ঘড়ির কাঁটা যতই এগোয় মানুষের না পাওয়ার দূরত্বটা ততই কমে আসে। কিন্তু তার জীবনে সেই দূরত্বটা আর কোনো দিনই কমেনি। মা মরা একমাত্র ছেলে অর্ণব আজ বিদেশে প্রতিষ্ঠিত, বড় চাকরি করে। বছর ৫ আগে এক ছুটির সকালে বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল, জন্মদাতার পুরস্কার হিসেবে। যাওয়ার সময় বলেছিল, বাবা, বুঝতেই তো পারছো, আমার ফ্ল্যাটটা খুব ছোট, তাছাড়া কাজের চাপও বেশি। এই দেখো না, অর্চনা আধুনিকা, বড়লোকের মেয়ে, সে এসব পছন্দ করে না জানো। সেকেলে চিন্তা ভাবনা নিয়ে বিদেশে তুমি ঠিক মানিয়ে নিতে পারবে না বাবা। তার থেকে তুমি এখানে খুব ভালোই থাকবে জানো। হ্যাঁ, আমি প্রতি মাসে তোমাকে টাকা পাঠিয়ে দেব, বুঝেছ? আর মাঝে মাঝে ভিডিও কলে কথাও বলবো। তারপর নিজের পায়ে একটু দাঁড়িয়ে নি, তখন তোমাকে বরং। সেই ভিডিও কল কখনো মাসে একবার কিংবা ২ মাস ছাড়া একবার আসে। অর্ণব স্ক্রিনের ওপার থেকে কয়েক মিনিটের জন্য হাসি মুখে জানতে চায়, হাই ড্যাড, 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 আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 ড্যাড, সব ঠিক আছে তো? অতীন্দ্রবাবু অন্তরের কান্না কোনো রকমে চেপে অসুস্থ শরীরে ভাঙা গলায় হাঁপানির কাশি থামিয়ে শুধু বলেন,
হ্যাঁ রে বাবা, ভালোই আছি। এই তো এই তো তুই আমার 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 পাশেই আছিস। আমার আমার চিন্তা কিসের? তা তা হ্যাঁ রে অনু, তোর শরীরটা ভালো আছে তো? আচমকাই দপ করে ল্যাপটপের স্ক্রিনের আলো অন্ধকার হয়ে যায়। তারপর আবার তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। চারিদিকে শুধুই নিঃসঙ্গতা। এই বিশাল দমবন্ধ শূন্যতার মাঝে সান্ত্বনা দেওয়ার মতো অতীন্দ্র রায়কে কেউ নেই। এইভাবেই মাস যায়, বছর কাটে, আর অতীন্দ্রবাবু একটা একটা করে মৃত্যুর দিন গুনতে থাকে। সেদিনটা ছিল ভাদ্র মাসের একটা গুমোট বিকেল। বাইরে ঝিমধরা রোদ আর প্রচণ্ড ভ্যাপসা গরম। অতীন্দ্রবাবু যথারীতি বারান্দায় বসে আনমনে ঘড়ির চাকাটা হাত দিয়ে ঘোরাচ্ছিলেন, আর ফেলে আসা দিনের স্মৃতির পাতায় উষ্ণ দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। দেখতে দেখতে হঠাৎ ঈশান কোণে কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি মাথায় করে বৃদ্ধাশ্রমের ভারী লোহার গেট খুলে ভেতরে ঢুকল একটা 10-11 বছরের ছোট্ট মেয়ে। পরনে মলিন জামা কাপড়, চুলে অবিনস্ত বেনুনি, চোখে এক রাস ক্লান্তি কিন্তু অসম্ভব জেদ। সে সোজা এসে দাঁড়ালো অতীন্দ্রবাবুর চেয়ারের সামনে। মেয়েটির হাতে একটা বড় ভাঙা ট্রাভেল ক্লক, যেটার কাঁচ ভাঙা আর স্প্রিংটা বাইরে বেরিয়ে আছে। অতীনবাবুকে মেয়েটি অনুনয় বিনয় করে বলল, দাদু দাদু, এই ঘড়িটা ঠিক করে দেয়া যাবে? এটা এটা আমার মায়ের, আমার মৃত মায়ের একমাত্র স্মৃতি। অনেক জায়গায় গেছি জানো, সবাই বলেছে এটা নাকি আর ঠিক করা যাবে না। আমি শুনেছি আপনি নাকি এই শহরের সেরা ঘড়ি মিস্ত্রি ছিলেন। একটু ঠিক করে দেবেন দাদু? আমার কাছে এই 5টা টাকা আছে, এটাই আমার সম্বল। আমি আপনাকে ঘড়ি সারাই বাবদ এটা দিতে রাজি আছি। অতীনবাবু অবাক চোখে মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইলেন। তখনই তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বহু বছর কেউ তার দিকে এইভাবে তাকায়নি। প্রয়োজনের তাগিদেও নয়, সবাই ছেড়ে চলে গেছে অতীনবাবুকে। মেয়েটিকে বিশুদ্ধ ভরসা দিয়ে তিনি কাঁপা কাঁপা হাতে ঘড়িটা নিলেন। কালো মোটা ফ্রেমের চশমাটা চোখে পড়ে ড্রয়ার থেকে তার সেই পুরানো যন্ত্রপাতি বের করলেন। বারান্দার রোদে বসে তিনি অত্যন্ত যত্নে, নিখুঁত দক্ষতার সঙ্গে ঘড়িটার ছোট ছোট স্ক্রুগুলো খুলতে লাগলেন। তার হাত দুটো থরথর করে কাঁপছিল, কিন্তু মনের ভেতর কেমন যেন একটা বহু বছর পর একটা সুপ্ত প্রাণ ফিরে এলো। প্রায় 2 ঘন্টা ধরে সারাইয়ের পর যখন তিনি ঘড়ির ভেতরে ছোট্ট স্প্রিংটা ঠিক জায়গায় বসিয়ে চাবি দিলেন, তখন হঠাৎই ভেতর থেকে
টিক টিক করে একটা মিষ্টি শব্দ বেজে উঠল, ঠিক যেন প্রাণের স্পন্দনের বুকের ধুকপুকানি শব্দের মতো। অতীন রায় আনন্দে আত্মহারা হয়ে সবার অজান্তেই শূন্যে দুহাত তুলে হেসে উঠলেন। দেখো দেখো মা, দেখো এই বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা আবার আবার কেমন সচল হয়েছে। ও ও আবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, প্রাণ ফিরে পেয়েছে। দেখতে পাচ্ছ মা, দেখো দেখো। দু চোখের কোণায় জল চিকচিক করছে অতীন বাবুর। মেয়েটির মুখটা খুশিতে আনন্দে ডগমগ হয়ে উঠল। সে আনন্দে আবেগাপ্লুত হয়ে অতীন্দ্রবাবুকে জড়িয়ে ধরল দুটি কচি কচি হাত দিয়ে। বলল, দাদু দাদু তুমি জাদুকর। জানো তো, মা উপর থেকে হয়তো দেখছেন আর খুব খুশি হচ্ছেন। তোমার জন্যই আজ আমি আমার হারানো মাকে আমার হারানো মাকে আবার আবার নতুন করে ফিরে পেলাম। এই নাও দাদু, আমি আমি তোমাকে 5টা টাকা দেব বলেছিলাম না, এই নাও টাকাটা। কিছুক্ষণের জন্য অতীন্দ্রবাবু স্তব্ধ হয়ে রইলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি বুঝলেন, স্ত্রী বিয়োগের পর রক্তমাংসের যে সন্তানকে তিনি সব দিয়েও কাছে পেলেন না, আজ একটা সম্পূর্ণ অচেনা ছোট মেয়ে তাকে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা ফিরিয়ে দিল। তিনি পকেট থেকে সেই 5 টাকার নোটটা ফিরিয়ে দিয়ে বললেন, না না রে মা, এই টাকাটা তোমার কাছেই রাখো। এটা তোমার মায়ের আশীর্বাদ। এর বদলে তুমি শুধু একটা কাজ করবে মা। কাল আবার আসবে এই বুড়ো মানুষটার কাছে, হ্যাঁ? কথা দাও। মেয়েটি মিষ্টি হাসি হেসে আনন্দে নাচতে নাচতে দৌড়ে বৃদ্ধাশ্রমের বাইরে চলে গেল। ঝড় বৃষ্টি তখন থেমে গেছে। ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার এসে জানালো, অতীন বাবু, আপনার ছেলের ভিডিও কল এসেছে, আপনি রিসিভ করুন, তা নাহলে কলটা কেটে যাবে, উনি লাইনে আছেন। অতীন্দ্রবাবু ধীর পায়ে নিজের রুমে এসে ল্যাপটপের স্ক্রিনের সামনে বসলেন। স্ক্রিনে অর্ণবের মুখটা ভেসে উঠল। অর্ণব একটু বিরক্তি আর ব্যস্ত গলায় বলল, ড্যাড, জানো তো ইদানিং কাজের খুব চাপ। দেখো, আজ বেশিক্ষণ কথা বলতে পারবো না। বলছিলাম কি, সামনের মাসে একটা বড় প্রজেক্টের জন্য জাপান যাচ্ছি। হ্যাঁ, আমার সাথে অর্চনাও যাবে। তাই তোমার অ্যাকাউন্টে কিছু এক্সট্রা টাকা পাঠিয়ে দিয়েছি, নিজের যত্ন নিও, বুঝেছ? ছেলের কথা শুনে অতীন্দ্রবাবু আর আগের মতো বিষণ্ণ হলেন না। তার ঠোঁটের কোণে নতুন ভোরের আলোর মতো একটা শান্ত মুকুর হাসি ফুটে উঠল। তিনি স্ক্রিনের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, আর টাকা পাঠাতে হবে না রে বাবা, আর টাকা পাঠাতে হবে না। আমার ঘড়িটা
আজ আবার টিকটিক করে চলতে শুরু করেছে, আবার টিকটিক করে চলতে শুরু করেছে। আমার আমার আর কোনো অভাব নেই রে বাবা, আমার আমার আর কোনো অভাব নেই। অর্ণব কিছু একটা বলতে গিয়েও লাইনটা কেটে দিল। ল্যাপটপের স্ক্রিনটা কালো হয়ে গেল, কিন্তু বৃদ্ধাশ্রমের দেয়ালে টাঙানো পুরানো ঘড়িটা টিক 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 শব্দটা তখনও প্রতিধ্বনিত হচ্ছে। অতীন্দ্রবাবু জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন, যেখানে পড়ন্ত বিকালের নরম আলো এসে পড়েছে বারান্দার সেই কোণাটায়। একটা দমকা ঠান্ডা ভেজা বাতাস ইজি চেয়ারটাকে দুলিয়ে দিয়ে গেল। জীবনের পড়ন্ত বেলায় এসে তার আর কোনো অভিমান রইল না, কারণ তিনি বুঝে গেছেন ভালোবাসার কোনো উইংস বা ভিসার প্রয়োজন হয় না। সে কেবল মনের টানেই পথ খুঁজে নেয়, আর তাতেই অনুভব করা যায় জীবন ঘড়ির প্রাণের স্পন্দন। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।